বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন জিয়াকে দেখতে গিয়ে এসব কথা জানান বিএনপির নেতা। শুক্রবার মধ্যরাতে সংকটাপন্ন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, মির্জা আব্বাস, লুৎফুজ্জামান বাবর সহ দলের শীর্ষ নেতারা। হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপি নেতারা জানান, খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এ সময় রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। যে এই মুহূর্তে উনি স্টেবল নন, দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি বোধহয় সিরিয়াসিন অথবা অন্য কোনো অবস্থা আছেন। তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, তার রিপ্লাইও দিয়েছেন। বিএনপি নেতারা জানান, খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে আছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। উনি পর্যবেক্ষণে আছেন, এখনো উনি ভালো আছেন। আমি এক পর্যায়ে বলবো, শুধুমাত্র আমরা যেন আতঙ্কিত না হই, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে এই বাংলাদেশের এই বর্তমানে যে গভীর সংকটপূর্ণ অবস্থায় রয়েছে, এই অবস্থার সময়ে যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের দেশকে নেতৃত্ব দিতে পারেন। বিএনপি চেয়ারপারসনের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। জাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছে আর কি, এটাই যে নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই, এইটাই আর কিছু না। আমরা সবাই মিলে দোয়া করবো ম্যাডামের জন্য। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিরীক্ষার পর শুরু হয় চিকিৎসা। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত শেষে একথা বলেন তিনি। দোয়া ও মোনাজাতে দলের নেতাকর্মীরা অংশ নেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। তিনি নির্যাতন, সংগ্রাম, কারাভোগ করেছেন। বিএনপি মহাসচিব বলেন, সবাই খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যেন তিনি আবার দেশের মানুষের সেবা করতে পারেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা অসুস্থতায় ভুগছেন। এই নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি। আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জেলার মসজিদে দোয়া মোনাজাত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বরিশাল নগরীর চাঁদমারি জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করে মহানগর বিএনপি। এ সময় দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে নাটোরে এনডিটিআই জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন নাটোর ২ আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি বলেন, দেশের সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রয়োজন, তার বিকল্প দেশে কেউ নেই। উনি যেন সুস্থ হয়ে বাড়িতে ফেরত যেতে পারেন, ফেরত আসতে পারেন, এবং বেগম খালেদা জিয়া বাড়িতে ফেরতই নয়, উনি যেন আগামী দিনে এ দেশের দায়িত্ব পালনে, দেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়া দায়িত্ব পালন করতে পারে। এবং আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার বিকল্প এ বাংলাদেশে এখন আর কেউ নেই। আবেদনের পরিপ্রেক্ষিতে পদ হারানো এবং বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নিচ্ছে বিএনপি। স্থানীয় পর্যায়ে অনেকের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ভোটের মাঠে এগিয়ে থাকতেই এমন সিদ্ধান্ত জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, ভোটের রাজনীতি বিবেচনায় বহিষ্কৃতদের দলে ফেরাচ্ছে বিএনপি। নির্বাচন
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। 5 আগস্টের পর নানা বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকায় 7,000-এরও বেশি নেতাকর্মীকে পদচ্যুত ও বহিষ্কার করে বিএনপি। কিন্তু নির্বাচনকে সামনে রেখে আবারও অনেককেই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই মধ্যে কয়েকশো জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। এই বহিষ্কারাদেশ প্রত্যাহারকে ইতিবাচক হিসেবে দেখছেন দলের নীতি নির্ধারকরা। তাদের মতে বহিষ্কৃতদের অনেকেই রাজনীতিতে অভিজ্ঞ এবং জনপ্রিয়। ভোটের মাঠে এগিয়ে থাকতে এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চান তারা। আমার মনে হয় ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ যাদেরকে বহিষ্কার করা হয়েছে অনেকে নির্বাচন করেছে, তার মানে উপজেলা নির্বাচন করার মতো জনপ্রিয়তা তারা আছে। সুতরাং সেই তার জনপ্রিয়তার অংশ হিসাবে তার সমর্থকরা যদি বিএনপিকে ধানের শীষে ভোট দেয় এবং তিনি যদি ফ্রিলি প্রপাগান্ডা ক্যানভাস করতে পারেন, প্রচারণা চালাতে পারেন, সেটা বিএনপির জন্য ভালোই হবে। আমার মনে হয় এখন আর নির্বাচনের আগে কিছুটা উদার হওয়া উচিত দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন জনপ্রিয় নেতৃত্ব তৈরি করতে না পারায় বহিষ্কৃতদের দলে ফেরাতে হচ্ছে বিএনপিকে। একই সঙ্গে বহিষ্কৃতদের স্থানীয় প্রভাব ও জনপ্রিয়তাকে গুরুত্ব দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেমোক্রেসির চর্চাটা খুব দরকার দলের মধ্যে। নেতৃত্ব সৃষ্টি, নতুন নেতা আনা, তৈরি করা, এগুলোর কোনো কালচারই এখনো ওইভাবে নাই। কিছু নেতা আছে যারা রাতের অন্ধকারে কিছু খারাপ কাজ করে, আবার দিনের আলোতেও থাকে। এদেরকে লাগে, এদের প্রভাব আছে স্থানীয় পর্যায়ে, মাসেলের প্রভাব আছে। তবে বিএনপির দাবি জোরালো আবেদনের প্রেক্ষিতে যৌক্তিক কারণেই অনেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে এক থাকার আহ্বান জামাত মহাসচিব মিয়া গোলাম পরোয়ারের। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজের সম্মেলনে এসব জানান তারা। প্রেস ক্লাবে আয়োজন করা হয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন। এতে যোগ দেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। বিএফইউজের সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, বিএনপি এবং জামাতের মধ্যে কোনো বিভেদ নেই, দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাই একমত। বলেন, বিনা অপরাধে জেল জুলুম, দমন নিপীড়ন চালানো যাবে না, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সবকিছুই এক হয়ে যাওয়া সম্ভব নেই, এই কারণে যে প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে। কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো একটা সময় দাঁড়াতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোনো দলের মধ্যে তো দ্বিমত নেই। আর প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 17 বছর শেখ হাসিনা গণমাধ্যমকে ধ্বংস করেছে। কোনো দলের লেজুর বৃত্তি না করে সাংবাদিকদের নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান তিনি। যে সময়টার জন্য করতে জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকেও আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা সংকট তৈরি করেছে বলেও মন্তব্য বিএনপি মহাসচিবের। নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হব। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানের পরও ফ্যাসিবাদ পুরোপুরি বিদায় হয়নি। এখনও এই প্রবণতার অস্তিত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে জনসমাবেশে তিনি এই মন্তব্য করেন। বলেন, ফ্যাসিবাদ নয়, দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করবে এমন নতুন ধারার রাজনীতি দেখতে চায় জনগণ। 15 বছর অত্যাচার সহ্য করেও জামাত দেশ ছাড়েনি বলে মন্তব্য করেন তিনি। মিরপুরের ভাসান থেকে ঢাকা উত্তর 17 আসনের উদ্যোগে যুব ছাত্র সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে যোগ দেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
আগামী নির্বাচন সামনে রেখে কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তারা। ইনশাআল্লাহ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র ইনশাআল্লাহ। সমাবেশের প্রধান বক্তা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ এখনও ফ্যাসিবাদী প্রবণতা থেকে পুরোপুরি মুক্ত হয়নি। বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে 24-এ যে পরিবর্তন এসেছে, মানুষ আশা করেছিল ফ্যাসিবাদ চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে, বিদায় নেবে। আফসোসের বিষয়, ফ্যাসিবাদ বিদায় নেয় নাই। তিনি আরো বলেন, দেশবাসী একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চায়, আর তার জন্য প্রস্তুত জামায়াতে ইসলামী। এই দায়িত্বশীল জনগণকে আমরা একটা দায়িত্বশীল সরকার উপহার দেব ইনশাআল্লাহ। এই সরকার পরিচালনা করতে গিয়ে দেশি বিদেশি কোন শক্তির লাল চক্ষুকে আমরা পাত্তাই দেব না। আমাদের সরকার পরিচালনার যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় আমরা সেই সুযোগ পাই, সরকার পরিচালনার ভিত্তি হবে আল্লাহকে ভয় করা। বিভক্তি নয়, বরং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে নতুন দেশ গড়ার আহ্বানও জানান তিনি। আগামীতে আল্লাহ তাআলা জনকল্যাণের একটা সরকার গঠন করার তৌফিক এই দেশবাসীকে দান করুন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেকুলার ফ্যাসিজমের পর দেশের ধর্মীয় ফ্যাসিজমের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিচার গানের আসরে তিনি এই মন্তব্য করেন। বলেন, যারা বাউলদের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা জাতীয় স্বার্থ ও দেশের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। আবুল সরকারের মুক্তি ও সারা দেশে ধারাবাহিকভাবে মাজার ভাঙচুর ও মাজার ভক্তদের উপর হামলার বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে বাউল ইস্যুকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ফায়দা লুটতে চাচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যারা বাংলাদেশকে বিপথে ঠেলে দিচ্ছে তাদের প্রতিরোধের আহ্বান জানান ফরহাদ মজহার। এদিকে আবুল সরকারের স্ত্রী আলেয়া বেগম বাউল ও মাজারের উপর হামলা বন্ধের দাবি জানান। ইসলামের কার্ড বেচে ভোট নেবেন, ইসলামের কার্ড বিক্রি করে ভোট করবেন। আপনাদেরকে তো আমরা চিনে ফেলেছি, এই দেশের জনগণদের চিনে ফেলেছে। তাহলে আপনারা যদি এই খেলা খেলেন, এটা অত্যন্ত মারাত্মক খেলা। দেশে প্রথমবারের মতো চালু হয়েছে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অ্যাপ। এ নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অ্যাপের নিবন্ধন পদ্ধতি আরও সরল করার দাবি তাদের। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের জন্য এটি একটি বিশাল সুযোগ। তবে নতুন পদ্ধতি, অনভ্যস্ততা ও স্বল্প শিক্ষিতদের কথা মাথায় রেখে বিদেশে প্রচারণা ও কর্মশালা আয়োজন জরুরি। পোস্টাল ভোটিং সিস্টেমকে ভোট প্রদানের মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অ্যাপ। এতে করে বিদেশে বসে দেশের নেতা নির্বাচন করবেন প্রবাসীরা। 18 ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত এই অ্যাপে 51,533 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তবে অ্যাপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রবাসী ভোটারদের মধ্যে। বিদেশের মাটিতে বসেই দেশের সরকার নির্বাচনে অংশ নিতে পারবো, সেটা অবশ্যই আনন্দের। অনেকের ক্ষেত্রে ভেরিফিকেশন কোড আসতে সমস্যা দেখা যাচ্ছে, প্রক্রিয়াটা আরো সহজ হলে ভালো হয়। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের জন্য একটা বিশাল সুযোগ তৈরি হয়েছে। তবে নতুন পদ্ধতি, অনভ্যস্ততা ও শ্রমিক শ্রেণীর কথা মাথায় রেখে প্রবাসে প্রচারণা ও কর্মশালার আয়োজন জরুরি বলে মনে করছেন তারা। দূরবর্তী অনেক নাগরিক যারা আসলে এই ধরনের ডিজিটাল সিস্টেমের সাথে অভ্যস্ত না বা এজেড যারা, তাদের জন্য জিনিসটা একটু জটিল। হ্যাঁ, ব্যাপক একটা প্রচারণামূলক, শুধু প্রচারণামূলক না, একটু লার্নিং ওয়েতে, মানে কিভাবে ধাপে ধাপে তাদের বোঝানো, ধাপে ধাপে এটা যাবে, এ ধরনের নিশ্চয় কিছু অ্যাড, কিছু কন্টেন্ট তৈরি করবেন। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের সবাই যে এই অ্যাপ সম্পর্কে অবগত কিংবা ব্যবহারে সক্ষম হবেন তেমনটি নয়। এক্ষেত্রে নির্বাচন কমিশন ও দূতাবাসগুলোকে অগ্রণী ভূমিকা রাখার তাগিদ তাদের। কি কি মাধ্যম ব্যবহার করে তারা ভোট দিতে পারবে, এটা যদি আগে থেকে ব্যাপকভাবে জানিয়ে দেওয়া যায়, তাইলে
প্রবাসীরা নিঃসন্দেহে তাদের ভোটাধিকার প্রয়োগে একটা বিরাট সুবিধা বা সুযোগ পাবে। পর্যাপ্ত তথ্য তাদের কাছে পৌঁছে দিতে না পারলে প্রবাসীদের সাথে অবিচার করা হবে বলেও মন্তব্য বিশ্লেষকদের। পোস্টাল ভোট বিডি অ্যাপের পরীক্ষামূলক আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দুদককে জবাবদিহির বাইরে রাখার মাধ্যমে রাষ্ট্র সংস্কার কেবল ফাঁকা বুলি কিনা এ নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাছাই ও পর্যালোচনা কমিটি গঠনের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত সুপারিশ বাদ দেওয়া হতাশাজনক। জুলাই সনদে স্বাক্ষরকারী সব রাজনৈতিক দলের ঐকমত্য ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতির পরও চূড়ান্ত অধ্যাদেশে এই সুপারিশ বাদ দেওয়া হয়েছে। বিষয়টি রাষ্ট্র সংস্কারে সরকারের অনাগ্রহের ইঙ্গিত বলে মনে করে টিআইবি। সংস্থাটি আরও বলেছে, রাষ্ট্র সংস্কারের দায়িত্বপ্রাপ্ত সরকারের জন্য এটি স্ববিরোধী ও সংস্কার পরিপন্থী নজির। আওয়ামী লীগের সবাই দোষী না, যারা নিরপরাধ তাদের যাচাই বাছাই করে রাজনীতি করার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে রাজধানীর ড্যামরা স্টাফ কোয়ার্টারে আয়োজিত ঢাকা 5 আসনের প্রার্থী পরিচিতি ও সমাবেশে একথা বলেন তিনি। এ সময় নূর আরও বলেন, আগামী নির্বাচন জনগণের ভবিষ্যৎ, যা গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত করার জন্য করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে আমরা কেউই নিরাপদ নই। স্বৈরাচার ফিরে আসলে দেশ আবার নরকে পরিণত হবে। তাই নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলকে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বলেও জানান তিনি। এছাড়া বিএনপি জামাতকে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর অনুরোধ করেন নূর। স্বৈরাচারী শক্তি ফিরে আসে, আমাদের সকলের জন্য সেটি আরেকটি নরকের অধ্যায় হবে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রথমত রাজনৈতিক দল সমূহকে পরিষ্কারভাবে কমিটমেন্ট করতে হবে। সাধারণ আওয়ামী লীগের যদি কোনো দলে যোগ দিতে চায়, আপনারা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে দলে নেবেন। ক্ষমতা থাকাকালে ধর্ম, ইসলাম ও আল্লাহকে নিয়ে কোনো বেয়াদবি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। শুক্রবার বিকেলে বায়তুল মোকাররম চত্বরে এক সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, কোনো ধর্ম নিয়ে কটূক্তি করা, অপব্যাখ্যা করা কিংবা অবমাননা করার অধিকার কারও নেই। শরীয়তের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রেও আলেমদের সতর্ক করেন তিনি। এ সময় আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো কাজ করা থেকে দেশের ওলামা একরামদের বিরত থাকার আহ্বানও জানান ধর্ম উপদেষ্টা। ধর্ম অপব্যাখ্যা করা, ভিন্ন ব্যাখ্যা দেওয়া অথবা অবমাননা করার অধিকার কারো নাই। এবং এটা আমাদের দেশে নির্ধারিত আইন আছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমিও আইনের ঊর্ধ্বে নই। আমরা যতদিন রাষ্ট্রের দায়িত্ব পালন করব, এই দেশে ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ এবং রসুল নিয়ে কোনো বেয়াদবি আমরা বরদাস্ত করব না। প্রত্যাশার চেয়ে অনেক কম গাড়ি চলে চট্টগ্রামের কর্ণফুলী টানেলে। রক্ষণাবেক্ষণ ব্যয়ও অনেক, আয়ের চেয়ে 3 গুণ বেশি ব্যয়। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ পরিকল্পনা না করে এই টানেল করায় এই প্রকল্পে প্রতিদিনই লোকসানের বোঝা বাড়াচ্ছে। যদিও যান চলাচল বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার, তাতেও আছে দীর্ঘমেয়াদে বিশাল খরচ আর স্বল্প মেয়াদে ঝুঁকি। কর্ণফুলী টানেলে আনুষ্ঠানিক যান চলাচল শুরু হয় 2023 সালের 29 অক্টোবর। টানেল দিয়ে প্রতিদিন গড়ে যান চলাচলের কথা ছিল 19,669টি, কিন্তু গড়ে চলছে 4,000-এর মতো যান। টানেলের রক্ষণাবেক্ষণ খরচে গড়ে প্রতিদিন ব্যয় হয় প্রায় 35.5 লাখ টাকা, অথচ আয় হচ্ছে গড়ে 11 লাখ টাকা। এই প্রেক্ষাপটে টানেলে যান চলাচল বাড়াতে 3 হুইলার এবং মোটরসাইকেল চলাচলের অনুমতি নিয়ে ভাবছে কর্তৃপক্ষ। মোটর বাইকগুলো অ্যালাউ করে আমাদের একটু রেভিনিউ তো বাড়ানো যায়। এটা কোনো নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আছে কিনা, যে এগার সৃষ্টি যদি না হয় তাহলে আমরা মোটর বাইক, সিএনজি চালিত গাড়ি এগুলোকে অ্যালাউ করবো, এরকম একটা প্রসেস আছে। বিশেষজ্ঞরা বলছেন, টানেল পার হয়ে কক্সবাজার যাতায়াতে আনোয়ারা ওয়াই জংশন হয়ে আবার পুরনো সড়কে উঠতে হয় যানবাহনকে। তাতে কক্সবাজারমুখী গাড়ির খুব একটা সুবিধা হয় না। বর্তমানে চলাচলকারী বেশিরভাগ গাড়ি তাই চট্টগ্রাম শহরমুখী। এক্ষেত্রে 3 হুইলার ও মোটরসাইকেল চলাচলের অনুমতিতে স্পর্শকাতর এই স্থাপনায় হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা তাদের। ওই সিএনজি আর মোটরসাইকেল দিয়ে
যে অভাবটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে সেটা কোনো মতেই হবে না, বরং দুর্ঘটনা প্রবণ এলাকা, অলরেডি এটা দুর্ঘটনা প্রবণ টানেল হিসেবে চিহ্নিত হয়েছে। এদিকে টানেলের আনোয়ারা প্রান্ত থেকে গাছবাড়িয়া পর্যন্ত 21 কিলোমিটার রাস্তা 466 কোটি টাকায় আরও 5 মিটার প্রশস্ত করছে সড়ক বিভাগ। এছাড়া জোরারগঞ্জ থেকে টানেল ও মাতারবাড়ি হয়ে কক্সবাজার পর্যন্ত 172 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে সম্প্রতি। অর্থায়নের বিষয়ে নিশ্চিত না হলেও এই প্রকল্পে খরচ ধরা হয়েছে 30 থেকে 35 হাজার কোটি টাকা। প্রস্তাবিত মেরিন ড্রাইভ সড়কটি টানেলের মাধ্যমে আপনার আনোয়ারা হয়ে বাঁশখালী হয়ে মাতারবাড়ি বন্দর এবং কক্সবাজারকে সংযুক্ত করবে। অবশ্যই এখানে টানেলের গাড়ির সংখ্যা বৃদ্ধি পাবে এটা যদি এই সড়কটি নির্মাণ করা যায়। 3.32 কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী টানেল নির্মাণে ব্যয় হয় 10,689 কোটি টাকা। চীনা ঋণ এবং বাংলাদেশ সরকারের তহবিলের টাকায় এই টানেল নির্মাণ করে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রমজান উপলক্ষে প্রস্তুতি প্রায় শেষ করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। বাজার স্থিতিশীল রাখতে কেনা হয়েছে ছোলা, খেজুর সহ নানা নিত্যপণ্য। সারা দেশে বিক্রির জন্য নিজস্ব ডিলার ছাড়াও খোলা ট্রাকেও বিক্রি করবে সংস্থাটি। রোজায় ভোক্তাদের স্বস্তি দিতে টিসিবির কর্মদক্ষতা বৃদ্ধির পরামর্শ ক্যাবের। চিনি, ছোলা, ভোজ্য তেল, ডাল ও খেজুর রমজানে এই 5 পণ্যের চাহিদা থাকে সবচেয়ে বেশি। কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থির করে তোলে এক শ্রেণীর ব্যবসায়ী সিন্ডিকেট। এতে ভোগান্তিতে পড়ে স্বল্প আয়ের মানুষ। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি, যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। এসব বিবেচনায় রোজায় কর্মপরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও ব্রাজিল থেকে ছোলা কেনা শেষ হয়েছে, যা গুদামজাতের প্রক্রিয়ায় রয়েছে। সৌদি আরব ও ইরাক থেকে আসছে খেজুর, আর সরবরাহ পাইপলাইনে আছে ডাল, তেল ও চিনি। এসব নিত্যপণ্যের কোনো ঘাটতি হবে না বলে দাবি সংস্থাটির। ছোলা ক্রয় করেছি 2টা দেশ থেকে, একটা অস্ট্রেলিয়া উৎস থেকে আমরা 5,000 টন কিনেছি, আর ব্রাজিল উৎস থেকে 5,000 টন আসবে। আর খেজুর কিনেছি আমরা সৌদি আরব থেকে আসবে 1100 মেট্রিক টন, আর ইরাক থেকে আসবে 1105 মেট্রিক টন। আমাদের ছোলা এবং খেজুরের প্রস্তুতি সম্পূর্ণ। আর এছাড়া আমাদের ভোজ্য তেল, মসুর ডাল, চিনি এগুলো আমরা স্থানীয় এবং ইন্টারন্যাশনালি ক্রয় সম্পন্ন করেছি। ভালো প্রস্তুতির সুফল যেন স্বল্প আয়ের মানুষ পায় সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ ক্যাবের। বিশেষ করে সঠিক সময়ে ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর তাগিদ তাদের। আইনের যে বিধান যেভাবে আছে সেভাবেই যদি প্রতিপালন করা হয় তাহলে হয়তো আজকে এই যে দাম বাড়ানোর হেডিক অথবা অতি মুনাফা লাভের যে মনোভাব, যেটা সামাজিক সংক্রমণ ঘটেছে, এটা মানে এতদূর গড়াতো না। তো সেই জন্য এখনই সময় যে এটাকে বন্ধ করা। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বাজারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য রাখতে প্রতি বছর প্রায় 5,000 কোটি টাকার ভর্তুকি দিয়ে টিসিবির কার্যক্রম পরিচালনা করছে সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।